আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট আইটিইউ এটি হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে তা নিয়ে কাজ করে এবং এটি বিশ্বের অন্যতম পুরনো আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে একটি। 17 মে 1865 সালে প্যারিসে ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়ন নামে এটি প্রথম প্রতিষ্ঠিত হয়। এরপর 1932-তে এটি টেলিগ্রাফ এবং রেডিওগ্রাফে একত্রিত করে নামকরণ করা হয়। জাতিসংঘের অংশ হয় এই প্রতিষ্ঠানটি 1947 সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসাবে স্বীকৃতি পায়। দেখুন, বর্তমান পৃথিবীতে আপনি মহাশূন্যে যত ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণ করবেন বা মহাশূন্যে যত ধরনের কার্যক্রম করবেন, এই প্রতিষ্ঠানটির অনুমতি লাগবে, কারণ এটি বিভিন্ন ধরনের মহাকাশের স্লট বরাদ্দ করে এবং বিভিন্ন স্যাটেলাইটের যে অবস্থান রয়েছে একটি দেশের, তার জন্য পারমিশন দেয়। দেখুন, আন্তর্জাতিক এই সংস্থাটি বর্তমানে প্রচন্ডভাবে তোলপাড় অবস্থায় রয়েছে। কেন রয়েছে নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বড় বড় সংবাদ মাধ্যমের প্রধান সংবাদ, চীন আন্তর্জাতিক জাতিসংঘের এই সংস্থার কাছে একসঙ্গে প্রায় 2 লক্ষ স্যাটেলাইট ধাপে ধাপে উৎক্ষেপণের জন্য আবেদন করেছে। 2 লক্ষ স্যাটেলাইট চীন উৎক্ষেপণের আবেদন করেছে, সহজ কথা নয়। সম্পূর্ণভাবে চীনের রাষ্ট্রায়ত্ত ফান্ডকৃত নতুন একটি প্রতিষ্ঠান তারা তৈরি করেছে, যেটা ডিসেম্বরে হেবই প্রদেশের জিংনিয়ং এরিয়ায় গঠিত হয়েছে। সেই প্রতিষ্ঠানটি কিন্তু গত ডিসেম্বর মাসের শেষের দিকেই জাতিসংঘের কাছে এই আন্তর্জাতিক আইটিইউ প্রতিষ্ঠানের কাছে এই 2 লক্ষ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আবেদন করেছে। 2টি ক্যাটাগরিতে চীন এগুলো উৎক্ষেপণ করবে, CTC-1 এবং CTC-2, এই 2টি ক্যাটাগরিতে। প্রত্যেকটি কনস্টেলেশনে প্রায় 96,714টি করে উপগ্রহ রাখার পরিকল্পনা রয়েছে। মোট প্রায় 1,93,428টি উপগ্রহ। এগুলো 3,660টি অরবিটাল প্লেনে ছড়িয়ে থাকবে, যা মূলত লো আর্থ অরবিট, যেখানে প্রায় ভূমি থেকে 400 কিলোমিটার উচ্চতা, আর আরেকটি থাকবে ভূমি থেকে প্রায় 2000 কিলোমিটার উচ্চতায়। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা লম্বা সময় পুরো পৃথিবীর নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে সাবেক সোভিয়েত ইউনিয়ন কিছুটা চ্যালেঞ্জ করলেও অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্রকে কেউ কখনো চ্যালেঞ্জ করতে পারেনি, একমাত্র চীন ব্যতীত। চীনের বর্তমান উত্থান যুক্তরাষ্ট্রকে সকল স্তরে চ্যালেঞ্জ দিয়েছে, আর এর অন্যতম উদাহরণ হলো এই 2 লক্ষ স্যাটেলাইট উৎক্ষেপণের নতুন প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের স্পেস এক্স কোম্পানির বিখ্যাত যে স্টারলিংক রয়েছে, তার বিকল্প তৈরি করছে চীন। স্টারলিংক, যেখানে গত 15 বছরে মাত্র 40,000 স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পেরেছে, চীনের পরিকল্পনা আগামী 7 বছরের মধ্যেই তার অন্তত 5 থেকে 6 গুণ বেশি 2 লক্ষ স্যাটেলাইট তারা উৎক্ষেপণ করবে, যার আবেদন তারা করেছে। দেখুন, আগামী 7 বছরের মধ্যে চীন মহাকাশে প্রায় 2 লক্ষ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে এবং এই স্টারলিংকের বিকল্প হিসাবে আরো শক্তিশালী চীনের যে স্টারলিংক সেটা তৈরি করবে। এটা সহজ কথা নয়, অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়, কারণ এই 2 লক্ষ স্যাটেলাইট 7 বছরের মধ্যে তৈরি করে উৎক্ষেপণ করা প্রায় একটা অসম্ভব ব্যাপার, যেটা পুরো পৃথিবী একত্রিত হয়েও পারবে না, এমনটাই কিন্তু বাস্তবতা। এবং আন্তর্জাতিক সংস্থার কাছে চীন তার স্যাটেলাইট উৎক্ষেপণের যে রুটিং দিয়েছে সেটা পূরণ করতে হলে, মানে 7 বছরে 2 লক্ষ স্যাটেলাইট, তাহলে চীনকে 7 বছর ধরে প্রতি সপ্তাহে 500 স্যাটেলাইট তৈরি করে উপগ্রহগুলো লঞ্চ করতে হবে। যদিও এই অরবিটাল যে স্টারলিংক টাইপের স্যাটেলাইট হয় সেটা আকৃতিতে ছোট, তারপরও সেগুলো তৈরি করা একটা জটিল বিষয়। প্রতি সপ্তাহে 500 স্যাটেলাইট তৈরি করা, আবার সেগুলো উৎক্ষেপণ করা খুবই চ্যালেঞ্জিং বিষয়। চীন কিন্তু এই চ্যালেঞ্জ পূরণের জন্যই আনুষ্ঠানিকভাবে প্রস্তুত রয়েছে এবং চীন ধাপে ধাপে তার পুরো দেশের ভেতর স্যাটেলাইট উৎপাদনের কারখানাগুলোকে শক্তিশালী পর্যায়ে নিয়ে গেছে। তার বড় বড় কোম্পানিগুলোকে, তার যে আইটি ফার্ম রয়েছে, তাদের ভাগ ভাগ করে দিয়েছে, টার্গেট দিয়ে দিয়েছে যে প্রতি সপ্তাহে আপনাদের এই স্যাটেলাইট তৈরি করতে হবে। বাকি স্যাটেলাইটগুলো চীনের পরিকল্পনা রয়েছে তার যে সকল মিত্র দেশ রয়েছে সেখানেও কারখানা স্থাপন করে উৎপাদন করার। এখানে কিন্তু লিস্টের মধ্যে বাংলাদেশ রয়েছে, ইরান রয়েছে এবং অন্যান্য মিত্র দেশও রয়েছে, পাকিস্তানও রয়েছে। এই সকল দেশও চীন এগুলো ছড়িয়ে দিয়ে চীনের যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে সেটা চীন পূরণ করতে চায়, যেটা যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় চ্যালেঞ্জ। যদি আমরা
স্টারলিংকের যে স্যাটেলাইট রয়েছে সেটা বাদও দেই, তারপরও মহাশূন্যে বর্তমানে 14,000-এর বেশি বিভিন্ন স্যাটেলাইট রয়েছে, যেটা মেনটেন করা, তার কক্ষপথ রক্ষা করা অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে। সেখানে চীন 2 লক্ষ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে, আর এটি যুক্তরাষ্ট্রের যে স্টারলিংক রয়েছে তার সঙ্গে সরাসরি সংঘর্ষ করতে বাধ্যতামূলক পরিস্থিতিতে নিয়ে যাবে। এখন এমন পরিস্থিতি হবে যে একটি মহাশূন্যের কক্ষপথে স্টারলিংকও তার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চাচ্ছে, চীনও চাচ্ছে। তখন জাতিসংঘের এই প্রতিষ্ঠানটি তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়বে। কারণ এটি তো আর বাংলাদেশ নয়। বাংলাদেশ যখন তার নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আবেদন করেছিল, তখন অস্ট্রেলিয়া, ভারত এবং অন্যান্য দেশের বিরোধিতার কারণে আমরা নিজস্ব স্লট পাইনি। রাশিয়ার কাছ থেকে আমরা স্লট ভাড়া নিয়ে আমাদের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। তবে চীনের বিষয়টা ভিন্ন। চীন যদি অনুমতি নাও পায়, তার স্যাটেলাইট ঠিকই উৎক্ষেপণ করে দেবে, কারণ এর পূর্বেও এই ধরনের ঘটনা ঘটেছে। বিভিন্ন দেশ বাধা দিয়েছে, চীন তা শোনেনি। তার নিজের স্যাটেলাইট সে উৎক্ষেপণ করে তার দেশের নিরাপত্তা নিশ্চিত করেছে। এবং 7 বছরে 2 লক্ষ স্যাটেলাইট, প্রতি সপ্তাহে 500 স্যাটেলাইট তৈরি করা এবং উৎক্ষেপণ করা কঠিন। এখানে চীন ইরানকে শক্তিশালীভাবে প্রস্তুত করছে। দেখুন, এই ইরানের অভ্যন্তর থেকেই অন্তত 100 স্যাটেলাইট ধাপে ধাপে প্রতি সপ্তাহে চীনকে পৌঁছে দেওয়া হবে এই পরিকল্পনা করা হচ্ছে। কারণ ইরানের ভেতর বর্তমানে বিজ্ঞানী, দক্ষ কর্মী এবং ফ্যাসিলিটি রয়েছে এগুলো তৈরি করার, যার জন্য ইরানকেও চীন তার শক্তি বৃদ্ধির জন্য সর্বোচ্চ স্তরে ব্যবহার করতে যাচ্ছে, যেখানে ইরানেরও লাভ রয়েছে। দেখুন, চীনের যে বাইদু নেভিগেশন সিস্টেম রয়েছে, পুরো পৃথিবী কভার করে নেভিগেশন সিস্টেমে, সেই নেভিগেশন সিস্টেমের একেবারে সরাসরি প্রবেশ অধিকার রয়েছে ইরানের। 2টি গ্রাউন্ড স্টেশন চীন তৈরি করে দিয়েছে ইরানের ভেতর, যেখান থেকে ইরান সকল কিছু এই বাইদু নেভিগেশন সিস্টেমের ব্যবহার করতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে চীনের যে বিশাল গোয়েন্দা স্যাটেলাইটের নেটওয়ার্ক রয়েছে সেটাও তারা ব্যবহার করতে পারে। আর এখানে যদি স্টারলিংকের বিকল্প চীনের স্টারলিংক এত বিশাল আকারে হয়, প্রায় 2 লক্ষ স্যাটেলাইট, মানে পুরো পৃথিবী কাভার, পুরো পৃথিবীর যে কোনো অঞ্চলে নজরদারি, লাইভ ভিডিও ফিডব্যাক এবং যে কোনো ধরনের ড্রোন হামলা আরও নিখুঁত হবে, সেটা কিন্তু ইরানকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দেখুন, আমাদের অন্তর্বর্তী সরকার অনেকটা বলতে পারেন আলোচনা বহির্ভূতভাবে স্টারলিংকে আমাদের যুক্ত করেছে। আমরা গ্রাউন্ড স্টেশনও দিয়েছি, তবে সেই গ্রাউন্ড স্টেশন বাংলাদেশে হবে না, সেটা হচ্ছে ভারতে। ভারত থেকেই আমাদের বাংলাদেশের স্টারলিংককে নিয়ন্ত্রণ করা হবে। যুক্তরাষ্ট্র তেমন সুযোগ সুবিধাও বড়ভাবে আমাদের দেয়নি, এবং বাংলাদেশে কত বড় ভিত্তিতে স্টারলিংক বর্তমানে ব্যবহার হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে এখানে চীনের স্টারলিংকে বাংলাদেশের যোগদান করতে পারলে সেটা বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। এবং চীনের যে স্কাই নেটওয়ার্ক রয়েছে বা স্টারলিংকের বিকল্প, সেখানে বাংলাদেশ যোগদান করলে প্রতি সপ্তাহে 100 দিন যদি 1 ডজনও স্যাটেলাইট তৈরি করতে পারে 1 মাসে, সেটাও প্রযুক্তিগত দক্ষতার বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এবং তাদের সঙ্গে সরাসরি যুক্ত হলে মহাকাশ গবেষণার নাম করে আমাদের যে নিজস্ব ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের যে সুযোগ এবং জ্ঞান অর্জনের বিষয়, সেটাও কিন্তু প্রসারিত হবে। সুতরাং চীনের সঙ্গে আমাদের ভবিষ্যতের প্রযুক্তি আয়ত্ত করার বহু সুযোগ রয়েছে। বর্তমানে ড্রোন তৈরির কারখানা হচ্ছে, স্যাটেলাইট তৈরির কারখানায় এক সময় আমরা এই বিভিন্ন ধরনের মিসাইলের ইঞ্জিন তৈরির কারখানাও তৈরি করতে পারি। সুতরাং চীনের সঙ্গে এই প্রোগ্রামে যুক্ত হওয়া বাংলাদেশের যে সুযোগ রয়েছে, সেটা বাংলাদেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। দেখার বিষয়, ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে কত বড় সিদ্ধান্ত তারা নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে